হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টিউটোরিয়াল হোম মাই ইলেকট্রিক্যাল। তো আজকের ভিডিওতে আমি নেটওয়ার্ক থিওরি বেশ কিছু কোশ্চেন সম্বন্ধে আলোচনা করব। যে কোশ্চেনগুলো বিভিন্ন প্রকার এই যে এক্সামের জন্য ইম্পর্টেন্ট, তেমনি তোমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যে পলিটেকনিক হয় সেই পলিটেকনিক ইনস্টিটিউটের সেমিস্টার এক্সামের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে। তো চলো কোনো সময় নষ্ট করে শুরু করা যাক। আর শুরু করার আগে তোমাদের যদি এরকম ইন্টারেস্টিং ভিডিও আরও চাই তো প্লিজ আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের লাইক, শেয়ার, সাবস্ক্রাইবই আমার একমাত্র মোটিভেশন নতুন নতুন ভিডিও বানানোর জন্য। ঠিক আছে, চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথম কোশ্চেন কি বলা আছে, অ্যান ইলেকট্রিক্যাল সার্কিট উইথ 10 ব্রাঞ্চ 7 নোড উইল হ্যাভ, প্রথম অপশন দেওয়া আছে 3 লুপ ইকুয়েশন, 4 লুপ ইকুয়েশন, 7 লুপ ইকুয়েশন এবং 10 লুপ ইকুয়েশন। মানে একটা ইলেকট্রিক্যাল সার্কিট, তার 10টা ব্রাঞ্চ আছে এবং 7টা নোড আছে। সেই সার্কিটকে সলভ করার জন্য 3টে লুপ ইকুয়েশন প্রয়োজন, না 4টে লুপ ইকুয়েশন প্রয়োজন, না 10টা লুপ ইকুয়েশন প্রয়োজন, না 7টা লুপ ইকুয়েশন প্রয়োজন। বোঝা গেছে? আশা করি কোশ্চেনটা বোঝা গেছে। মানে একটা ইলেকট্রিক্যাল সার্কিটে 10টা ব্রাঞ্চ এবং 7টা নোড আছে, সেই সার্কিটটাকে সলভ করার জন্য 3টে লুপ ইকুয়েশনের প্রয়োজন, না 4টে লুপ ইকুয়েশনের প্রয়োজন, 7টা লুপ ইকুয়েশনের প্রয়োজন, না 10টা লুপ ইকুয়েশনের প্রয়োজন। ঠিক আছে, তো তার আগে ধরো একটা সার্কিট এই প্রকার আছে। ঠিক আছে, সার্কিট এই প্রকার আছে। ঠিক আছে, তো এই সার্কিটটায় মানে মেশ হচ্ছে এটা একটা মেশ, 1 নম্বর মেশ, 2 নম্বর মেশ, ঠিক আছে, 3 নম্বর মেশ। তো এখানে আমাদের যে মেশকে আমরা স্মলেস্ট লুপ বলি, আর আরেকটা বলি ইন্ডিপেন্ডেন্ট লুপ। ঠিক আছে, বা আমরা এটাকে বলি ফান্ডামেন্টাল লুপ। ঠিক আছে, তাহলে এখানে মেশ কটা আছে? 3টে। আর এই যে আমার এই যে কানেকশন, এগুলোকে আমরা বলি নোড। ঠিক আছে, তাহলে এখানে নোড কটা আছে? নোড আছে 4টে। আর এই নোডের মধ্যে যে কানেকশন আছে সেগুলোকে আমরা বলি ব্রাঞ্চ। তাহলে এখানে ব্রাঞ্চ কটা আছে? একটা, দুটো, মানে দুটো নোডের মধ্যে যে কানেকশন, তার মানে এই দুটো নোডের মধ্যে কানেকশন এইটা, এই দুটো নোডের মধ্যে কানেকশন এইটা, তার মানে এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, আর এটা একটা ব্রাঞ্চ। তাহলে এখানে ব্রাঞ্চ ছটা। তাহলে বোঝা গেল আশা করি মেশ কটা, ব্রাঞ্চ কটা, নোড, মেশ, ব্রাঞ্চ, নোড, মোটামুটি বেসিকটা বোঝা গেল। ঠিক আছে, তো কোশ্চেন টাইপের কি বলা আছে, একটা ইলেকট্রিক্যাল সার্কিটে 10টা ব্রাঞ্চ এবং 7টা নোড আছে। ঠিক আছে, তাহলে আমার এখানে ব্রাঞ্চ হচ্ছে আমার 10টা আর নোড হচ্ছে 7টা দেয়া আছে গিভেন। তো এখানে জানতে চাইছে যে কটা লুপ ইকুয়েশনের প্রয়োজন। লুপ ইকুয়েশন ই ইকুয়াল টু বি মাইনাস এন মাইনাস 1। ঠিক আছে, মেশ ইকুয়াল টু মানে ইকুয়েশনের যেটা ইকুয়েশন প্রয়োজন ততটাই কিন্তু মেশ থাকে লুপটার মধ্যে, মানে সার্কিটের মধ্যে ততটাই মেশ থাকবে। তো এখানে নাম্বার অফ ইকুয়েশন বা নাম্বার অফ মেশ ইকুয়াল টু ব্রাঞ্চ মাইনাস নোড মাইনাস 1। তাহলে ব্রাঞ্চ এখানে 10টা আছে, নোড এখানে 7টা, 7 মাইনাস 1 তাহলে 7 মাইনাস 6 সমান 4, মানে 4টে লুপ ইকুয়েশনের প্রয়োজন। তাহলে অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল আশা করি। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপরে দ্বিতীয় কোশ্চেনের দিকে যাওয়া যাক। এটা হচ্ছে 2 নম্বর কোশ্চেন। এখানে কি বলা আছে, একটা 10 ভোল্ট ব্যাটারি উইথ অ্যান ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ 1 ohm is connected across a non-linear load whose VI characteristic is given by VI characteristic is given by 7I equal to 7 square plus 2V. The current delivered by the battery is, মানে এখানে মোটামুটি ভাবে বলা আছে যে একটা ব্যাটারি আছে, 10 ভোল্টের ব্যাটারি আছে। ঠিক আছে, তার ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া আছে, মানে ইন্টারনাল রেজিস্ট্যান্স কি দেওয়া আছে? 1 ohm। ঠিক আছে, 1 ohm কানেক্টেড একটা হচ্ছে নন লিনিয়ার লোড। এখানে একটা লোডের একটা হচ্ছে কানেকশন করা আছে, লোডের একটা হচ্ছে কানেকশন করা আছে। লোডের একটা হচ্ছে কানেকশন করা আছে। এরপরে লোডের এটা ভোল্টেজ হচ্ছে ভি আর কারেন্ট হচ্ছে আই। ঠিক আছে,
এই লোড এই নন লিনিয়ার লোড হুজ মানে এর ভিআই ক্যারেক্টারিস্টিক্স মানে এই লোডটার ভিআই ক্যারেক্টারিস্টিক্স ইজ গিভেন বাই 7i ইকুয়াল টু ভি স্কোয়ার প্লাস 2v, ঠিক আছে, 7i ইকুয়াল টু ভি স্কোয়ার প্লাস 2v। তাহলে আমাকে জানতে চাইছে যে দ্য কারেন্ট ডেলিভার্ড মানে এখানে আইটা জানতে চাইছে, মানে জিজ্ঞেস করেছে আইটা জিজ্ঞেস করেছে, আই জিজ্ঞেস করে ভিআই ক্যারেক্টারিস্টিক্স ইজ গিভেন বাই 7i ইকুয়াল টু ভি স্কোয়ার প্লাস 2v। দ্য কারেন্ট ডেলিভার্ড বাই দ্য ব্যাটারি মানে ব্যাটারি কত কারেন্ট ডেলিভার করছে সেটা জানতে চাইছে, মানে এখানে আইটা জানতে চাইছে। ওকে, এখানে আইটা জানতে চাইছে। তো শুরু করা যাক, কোশ্চেনটা সলভ করা শুরু করা যাক, ঠিক আছে। তাহলে আমার এখানে ইয়েটা ভিআই ক্যারেক্টারিস্টিক্সের যে ইকুয়েশনটা দেওয়া আছে সেই ইকুয়েশনটা দেওয়া আছে 7i ইকুয়াল টু ভি স্কোয়ার প্লাস 2v, ঠিক আছে। তো এখান থেকে আমি আইটা বার করে নিই, আই ইকুয়াল টু ভি স্কোয়ার প্লাস 2v বাই 7, ঠিক আছে। তো আমি যদি এই এখানটার মধ্যে এটার মধ্যে আমি যদি একটা কেভিএল লাগিয়ে দিই, কেভিএল অ্যাপ্লাইং কেভিএল, তাহলে কি হবে, অ্যাপ্লাইং কেভিএল যদি লাগিয়ে দিই তাহলে কি হবে, যদি এখানে কেভিএল লাগানো হয় তো সেটাই দাঁড়াবে 10 মাইনাস আই ইন্টু 1, যেহেতু এখানে রেজিস্ট্যান্স 1 ওহম, আই ইন্টু 1 মাইনাস ভি ইকুয়াল টু 0। তাহলে আমাদের এখানে আমাদের যে ইকুয়েশনটা পেলাম সেটা হচ্ছে 10 মাইনাস আই মাইনাস ভি ইকুয়াল টু 0, ঠিক আছে। আবার এখানে আমরা আইটা কি, আইটা জানি আমরা ভি স্কোয়ার প্লাস 2v বাই 7, ঠিক আছে। তো আমরা এখানে আয়ের জায়গায় সেম মানটা বসিয়ে দিই, 10 মাইনাস ভি স্কোয়ার প্লাস 2v বাই 7 মাইনাস ভি ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে এবারে আমরা এটা এই ইকুয়েশনকে সলভ করার চেষ্টা করি। এটা 70 মাইনাস ভি স্কোয়ার মাইনাস 2v মাইনাস 7v ইকুয়াল টু 0। আশা করি বোঝা গেছে, কারণ 7 ইন্টু 10 70 মাইনাস ভি স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস 2v আর 7 ইন্টু ভি লসাগু করা হচ্ছে আর কি, লসাগু করে একবারে বজ্র গুণন করা হচ্ছে, সেটাকে আমি একবারে করে দিয়েছি, ঠিক আছে। ক্যালকুলেশন করে এটাই দাঁড়াবে, তাহলে কি দাঁড়াচ্ছে 70 মাইনাস ভি স্কোয়ার মাইনাস 9v ইকুয়াল টু 0। এরপরে আমরা যদি এটা মাইনাসটা কমন নিয়ে আমি যদি মাইনাসটা গুণ করে দিই ওদিকে, তাহলে কি হবে, এটা দাঁড়াবে ভি স্কোয়ার প্লাস 9v মাইনাস 70 ইকুয়াল টু 0। এরপরে যদি আমরা এটাকে মিডিল টার্ম ফ্যাক্টর করি তাহলে কি দাঁড়াবে, ভি স্কোয়ার প্লাস 14v মাইনাস 5v মাইনাস 70 ইকুয়াল টু 0। আমি এখানে করছি, তাহলে এটা কি দাঁড়াবে, ভি স্কোয়ার ভিটা কমন নিলে ভি প্লাস 14 মাইনাস 5টা যদি কমন নেওয়া হয় ভি প্লাস 14 ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে কি দাঁড়াবে, ভি মাইনাস 5 ভি প্লাস 14 ইকুয়াল টু 0। তাহলে আমার এখানে ভি সমান 5 और মাইনাস 14। এরপরে আমরা এখানে ভি এর মানটা ভি সমান 5ই নেব, এই মানটাকে নেব। কারণটা হচ্ছে আমরা যদি ভি এর মানটা নেগেটিভ নিই -14 নিই তখন দেখা যাবে কি, এই যে আমাদের এখানে লোড বলা আছে নন লিনিয়ার লোড বলা আছে, ঠিক আছে, নন লিনিয়ার লোড বলা আছে। যদি -14 নিই তাহলে এর ইয়েটা পোলারিটা চেঞ্জ হয়ে যাবে, এইভাবে চেঞ্জ হয়ে যাবে, তখন সেটা আর লোড হিসেবে কাজ করবে না, সোর্স হিসেবে কাজ করবে। তার জন্য আমরা এখানে ভি এর মানটা 5 নেব, ঠিক আছে, বোঝা গেল আশা করি। ভি এর মানটা এখানে আমরা 5 নেব। ভি এর মানটা কেন পজিটিভ নেব সেটা বোঝা গেল। ভি এর মানটা আমরা পজিটিভ নেব কারণ ভি এর মানটা যদি -14 নেওয়া হয়, ভি এর মানটা যদি আমাদের -14 নেওয়া হয় তাহলে কি হবে, তাহলে -14 নেওয়া হলে এই যে পোলারিটিটা চেঞ্জ হয়ে যাবে, মানে পোলারিটি অপোজিট হয়ে যাবে, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, তখন সেটা লোড হিসেবে কাজ করবে না, সেটা সোর্স হিসেবে কাজ করবে, বুঝা গেল। সেটা -14 নিলে সোর্স হিসেবে কাজ করবে। ইফ উই টেক -14 ভি ইকুয়াল টু -14, দেন
if we take v equal to -14, then load behave as a source. So we take v equal to 5 বুঝা গেল। v equal to 5 কেন নিলাম, তাহলে v equal to যদি 5 হয়, v equal to যদি 5 হয়, I equal to হবে v বাই r। ভিটা কত 5 দেওয়া আছে, আরটা দেওয়া আছে 1, তাহলে অ্যান্সার কি হবে 5 অ্যাম্পিয়ার। কারেন্ট ফ্লো হবে 5 অ্যাম্পিয়ার, বুঝা গেল। তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3, ঠিক আছে। তো এখানে কি বলা আছে, কনসিডার এ নেটওয়ার্ক শোন ইন ফিগার আইডিয়াল টু দ্য টোটাল পাওয়ার ডেলিভার্ড ইন দ্য সার্কিট, মানে এই 6 ভোল্ট দ্বারা যে পাওয়ারটা আর 3 অ্যাম্পিয়ার সোর্সের দ্বারা পাওয়ারটা, সেই পাওয়ারটা মানে এটা যদি P2 হয় আর এটা যদি P1 হয়, তো টোটাল পাওয়ার মানে P2 জানতে চাইছে, P1 প্লাস P2 জানতে চাইছে আমার, P1 প্লাস P2 জানতে চাইছে, ঠিক আছে। এটাকে আমরা কিভাবে সলভ করব, সে হচ্ছে দেখা যাক কিভাবে সলভ করি। বোঝা গেল এখানে P1 প্লাস P2 মানে টোটাল পাওয়ার, মানে এই 6 ভোল্টের দ্বারা যে পাওয়ারটা আর 3 অ্যাম্পিয়ার সোর্সের দ্বারা যে টোটাল পাওয়ার সাপ্লাই করা হচ্ছে, সেই টোটাল পাওয়ারটা কত, মানে এখানে জানতে চাইছে PT ইকুয়াল টু জানতে চাইছে, ঠিক আছে। তো কোশ্চেনটা সলভ করা যাক, ঠিক আছে। এখানে ভোল্টেজ হচ্ছে মানে এ নোডে এখানে আমি ভোল্টেজ অ্যাজিউম করেছি V, লেট এ নোডের ভোল্টেজ মানে V ইকুয়াল টু V লেট V ইকুয়াল টু V, ঠিক আছে। আর আমার এখানে কি, আমার এখানে ভিভি তো 6 বলা আছে, তাহলে যদি আমি কেসিএল লাগাই, কেসিএল অ্যাট মানে এই নোডে কেসিএল লাগাই, কেসিএল অ্যাট নোড এ, তাহলে কি দাঁড়াবে, কেসিএল অ্যাট নোড এতে কারেন্ট ঢুকছে 3 অ্যাম্পিয়ার ঢুকছে, প্লাস এখানে এই কারেন্ট 2 ওহমের মধ্যে যে কারেন্টটা I1 সেটাও ঢুকছে, আর বেরোচ্ছে কত, এখানে যে কারেন্টটা 4 ওহমের মধ্যে যে কারেন্টটা I2 বেরোচ্ছে, তাহলে কি হবে 3 প্লাস I1টা কত, I1 এর মধ্যে পড়ছে ডিফারেন্স 6 মাইনাস V বাই 2, ঠিক আছে। I2 কত, I2 হবে এর মধ্যে পড়ে VA, যেহেতু V তাই এখানে I2 হবে V বাই 4। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি দাঁড়াবে, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ওভারঅল ক্যালকুলেশন দাঁড়াবে 12 প্লাস ওভারঅল যদি ক্যালকুলেশন করি তাহলে দাঁড়াবে 12 মাইনাস 2V প্লাস 12, ঠিক আছে। বোঝা গেল 12 মাইনাস 2V ইকুয়াল টু V। তাহলে কি এখানে 3P ইকুয়াল টু 24, তাহলে V পাওয়া যাবে 8, V ইকুয়াল টু 8 পাওয়া যাবে। তার মানে এখানে যে ভোল্টেজটা পাওয়া গেল এটা 8 পাওয়া গেল, তার মানে আমার যে VA যে ভোল্টেজটা সেই VAটা 8 পাওয়া গেল, ক্যালকুলেশন পরে VAটা 8 পাওয়া গেল, ঠিক আছে। ক্যালকুলেশনের পরে আমরা VAটা কত পেয়েছি 8 ভোল্ট, আর VBটা আমার দেওয়া আছে 6 ভোল্ট, ঠিক আছে। তাহলে আমার যেহেতু এখানে V ইকুয়াল টু 8 পেয়ে গেছি, যেহেতু 8 পেয়ে গেছি, তাহলে আমার P1 কিন্তু 3 অ্যাম্পিয়ার কারেন্ট দেওয়া আছে 3 ইন্টু যে ভোল্ট, তাহলে 3 ইন্টু 8 সমান 24, ঠিক আছে। P1টা আমি পেয়ে গেলাম। এরপরে যে আমার এখানে 6 ভোল্ট বলা আছে, ঠিক আছে, এখানে আমার 6 ভোল্ট বলা আছে, তাহলে আমরা বি নোডে কেসিএল লাগাই, কেসিএল অ্যাট বি নোডে কেসিএল লাগালে কি হবে, আমার ধরো কারেন্টটা এটা আই যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে কারেন্ট ঢুকছে, আই ঢুকছে, বেরোচ্ছে কত, এখানে আমি কারেন্টটা ধরছি I3, ঠিক আছে। তাহলে কত হবে I1 প্লাস I3, কারেন্ট কত আছে এখানে I1 আছে,
i1 প্লাস i3, i1 প্লাস i3, ঠিক আছে। i এর মানটা কত হবে? i এর মানটা হবে এখানে 6, মানে এখানে 6, i এর মানটা কত হবে? i এর মানটা আমাদের এখানে ক্যালকুলেট করতে হবে। অতএব i এর মানটা যদি i1টা কত হবে? i1টা এখানে i1টা কত হবে? i1টা 6, এখানে ভোল্টেজ যেহেতু 6 আছে আর এখানে ভোল্টেজ যেহেতু 8 আছে, তাহলে 6 মাইনাস 8, 6 মাইনাস 8/2, i3টা কত হবে? i3টা কত হবে? 6/3, এখানে এই i2টা হবে 6/3, তাহলে এখানে কত হলো? -1 প্লাস 2 না 1, এখানে আমার i-টা বেরিয়ে গেল, 1 বেরিয়ে গেল, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে আমরা p2টা ক্যালকুলেশন করতে পারবো, মানে এই সোর্সটা যে পাস সাপ্লাই করছে সেই p2, এটা আমরা p2 ধরেছিলাম, তাহলে আমরা p2 পেয়ে গেছি, এটা আমাদের p2 পেয়ে গেছে, ঠিক আছে। এই সোর্সটাকে আমরা p2 ধরেছি, এটা আমরা p2 ধরেছি, তাহলে আমরা p2 পেয়ে গেছি, আর তাহলে p1টা কত হবে? তাহলে p1টা কত হবে? এখানে কারেন্ট i পেয়ে গেছি আর ভোল্টেজ হচ্ছে v দিয়ে আছে, তাহলে 1 ইন্টু ভোল্টেজ হচ্ছে 6, তাহলে আমরা এখান থেকে কি পেলাম? এখান থেকে আমরা পাচ্ছি, এখান থেকে মানে এই সোর্সটা যেটা লোড ডেলিভারি করছে, আমরা p1 পাচ্ছি 6 ওয়াট, আর p2 পাচ্ছি, p2 আমরা আগেই পেয়েছি 64 ওয়াট, ঠিক আছে। তাহলে টোটাল যে পাওয়ারটা হবে pt ইকুয়াল টু p1 প্লাস p2, 6 প্লাস 64 30 ওয়াট। তাহলে কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার আমার এখানে অপশন নাম্বার বি। বোঝা গেল আশা করি। এখানে বলা আছে p1 এবং p1 আর p2 এর মধ্যে যে কারেন্টটা মানে পাওয়ারটা ডেলিভার করছে সেই পাওয়ারটা আমাদেরকে জানতে চেয়েছে, ঠিক আছে। এই পাওয়ারটা জানার জন্য আমরা কি করব? পাওয়ারটা জানার জন্য প্রথমে আমাদের এ নোডে একটা কেসিএল লাগাবো। এ নোডে কেসিএল লাগালে কি হবে? 3 প্লাস i1 সমান i2 ইকুয়াল টু i2 হবে। এখান থেকে আমরা ভি এর মানটা বার করব। এ নোডের যে ভোল্টেজটা, সেই নোডের ভোল্টেজটা আমরা ভি পেয়ে গেলাম, ভি ইকুয়াল টু 8 পেয়ে গেলাম, ঠিক আছে। ভি ইকুয়াল টু 8 পেয়ে গেলে কি হবে? ওখানে কারেন্টটা বলে 3 অ্যাম্পিয়ার আর ভিটা পেয়ে গেছি, তাহলে কারেন্ট 3 অ্যাম্পিয়ার আর ভি 8, তাহলে p2 মানে ওই p2 যে পাওয়ার ডেলিভার করছে সেটা আমি পেয়ে গেছি 24 ওয়াট পেয়ে গেলাম। পরে আমাদের বার করতে হবে এই মানে p1 বার করতে হবে, ঠিক আছে। p1 বার করতে হলে আমরা কি চাই? কারেন্ট চাই, ভোল্টেজও দেওয়া আছে। এই কারেন্ট বার করার জন্য আমরা কি করবো? কারেন্ট বার করার জন্য আমরা কেসিএল এর নোড বি তে লাগবো। কেসিএল এর নোড বি হচ্ছে i ইকুয়াল টু i1 প্লাস i3, ঠিক আছে। এখানে i1টা পেয়ে যাবো, কারণ i1টা পেতে গেলে এই নোডের ভোল্টেজ হচ্ছে 6 ভোল্ট আর এই নোডের ভোল্টেজ 8 ভোল্ট, তাহলে এর মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স হবে 6 মাইনাস 8, 6 মানে 8 ডিভাইডেড বাই 2 করলে আমরা এই নোডের কারেন্ট i1টা পেয়ে যাবো। আর i3 পেতে হলে আমার এখানে 6 ভোল্ট বলা আছে, আর 6 ভোল্ট মানে এই রেজিস্টারটা এক করেছে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে 6 ভোল্ট আর রেজিস্ট্যান্সের মান হচ্ছে 3 ওহম, তাহলে আমার এখানে কারেন্ট হচ্ছে 6/3 2, তাহলে আমার এখানে কি হচ্ছে? -1 প্লাস 2, তাহলে আইটা পেয়ে গেলাম 1 অ্যাম্পিয়ার আই পেয়ে গেলাম। আই পেয়ে গেলে আমার কি হবে? p1টা যেটা p1 এ আইটা পেয়ে গেলাম আর ভোল্টেজ 6 ভোল্ট দেওয়া আছে, তাহলে টোটাল p ইকুয়াল টু vi পাওয়ারটা পেয়ে গেলাম, p1 পেয়ে গেলাম। এখানে আমরা p1 পেয়ে গেছি, এখানে আমরা p1 পেয়ে গেছি 6 ওয়াট, p1 পেলাম 6 ওয়াট আর p2 24 ওয়াট আগেই পেয়েছি, তাহলে টোটাল ওয়াটেজ হচ্ছে মানে টোটাল পাওয়ার ডেলিভার বাই লোড হচ্ছে 6 প্লাস 24 30 ওয়াট, ঠিক আছে। আশা করি বোঝা গেল এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এই অনেক এক্সামে আছে, আরআরবি যেহেতু একবার এসেছে, ইউপিপিসিএল যেহেতু একবার এসেছে, ঠিক আছে। এই কোশ্চেনটা ভালো করে একটু, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। তাহলে 4 নম্বর কোশ্চেনের দিকে এগোনো যাক। তো 4 নম্বর কোশ্চেন আমাদের কি বলেছে? 4 নম্বর কোশ্চেনে বলা আছে 4 নম্বর কোশ্চেনে বলা আছে যে r1 ইকুয়াল টু r2 ইকুয়াল টু r4 ইকুয়াল টু r, মানে r1 ইকুয়াল টু r2 ইকুয়াল টু r3, r4 equal to r, r3 1.r in the bridge circuit shown in the figure, then the reading in the ideal voltmeter, মানে এই ভোল্টমিটার যে রিডিং কানেক্টেড বিটুইন এ এন্ড বি, এর মানে এই ছবি থেকে আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি, এর বি এর মধ্যে যে ভোল্টমিটার কানেকশন আছে, এখানে ভোল্টমিটার কানেকশন করা আছে এ আর বি এর মধ্যে, ঠিক আছে। এই ভোল্টমিটারের যে রিডিংটা সেটা জানতে চাইছি, r1 ইকুয়াল টু r2 ইকুয়াল টু, এটা মানে এগুলোর ভ্যালু হচ্ছে r করে, ঠিক আছে। এটা ইকুয়াল টু r, এটা ইকুয়াল টু r,
আর করে, আর এটা ইকুয়াল টু 1.1 আর, ঠিক আছে। তো জানতে চেয়েছে, আর এই ভোল্টেজের মান হচ্ছে 10 ভোল্ট, এই ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট, এই ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট। তো জানতে চাইছে যে আমার এখানে এই যে আমার ভোল্টমিটার ভি, এই ভোল্টমিটার ভি এর রিডিংটা কত হবে সেটা জানতে চাইছে। R1 ইকুয়াল টু আর ওহম, R2 ইকুয়াল টু আর ওহম, R3 ইকুয়াল টু 1.8 ওহম, ঠিক আছে। আর R4 ইকুয়াল টু আর ওহম। তাহলে আমার এখানে যে ভোল্টমিটার রিডিং, সেই ভোল্টমিটার রিডিংটা কত, ভোল্টমিটার রিডিংটা কত সেটা জানতে চাইছে। তাহলে সেটা আমি কিভাবে বার করব, সিম্পল পেপার, R1 ইকুয়াল টু আর, তাহলে আমরা কি জানি যে ভোল্টমিটার কি ইন্টারনাল রেজিস্ট্যান্স, ভোল্টমিটারে কি হয়, ভোল্টমিটারে যেটা ইন্টারনাল রেজিস্ট্যান্স হয়, ইন্টারনাল রেজিস্ট্যান্স ইনফিনিটি হয়। তাহলে আমরা ভোল্টমিটারটাকে আমরা কি ওপেন সার্কিট হিসাবে গণ্য করতে পারি, কারণ যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স ইনফিনিটি, তাই এটা আমরা ওপেন সার্কিট হিসাবে গণ্য করতে পারি। তাহলে এটা যদি আমরা ওপেন সার্কিট হিসাবে গণ্য করি, তাহলে আমরা এটাকে ওপেন করে দিতে পারি, ঠিক আছে। এটাকে আমরা ওপেন করে দিলাম, ধরো এটাকে আমরা ওপেন করে দিলাম, ঠিক আছে। এটাকে যদি আমরা ওপেন করে দিই, তো তারপর এই সার্কিটটাকে যদি আমরা স্ট্রেচ করি, তাহলে কি হবে, সার্কিটটাকে ধরো আমরা স্ট্রেচ করলাম, এই সার্কিটটাকে আমরা স্ট্রেচ করলে কি হবে, এই সার্কিটটা আবার রিঅ্যারেঞ্জ হয়ে এটা R1 হবে, এটা R2 হবে, এটা R4 হবে, এটা R4 হবে, এটা R4 হবে, এটা R4 হবে, এটা R3 হবে, ঠিক আছে, এটা R3 হবে, রিঅ্যারেঞ্জ হয়ে এটা হবে। বোঝা গেল? কারণ এই সার্কিটটাকে যদি আমরা ধরো আমরা স্ট্রেচ করে দিলাম, এই সার্কিটটাকে আমরা স্ট্রেচ করলাম, স্ট্রেচ করলে কি হবে, আমার এই রিঅ্যারেঞ্জ হয়ে আমার এইরকম একটা ফিগার পাওয়া যাবে। এই সার্কিটটাকে আমরা যদি এই দুটো পয়েন্টকে যদি স্থির রেখে, এই দুটো পয়েন্টকে ধরে আমরা যদি সার্কিটটাকে স্ট্রেচ করি, তাহলে আমরা এরকম ফিগার পাওয়া যাবে, ঠিক আছে। এই ফিগার এরকম স্ট্রেচ করলে কিন্তু সলিউশনটা হয়ে যাবে। তাহলে আমার ধরো এই সার্কিটটা আমরা স্ট্রেচ করলাম, যে এরকম ফিগার পাওয়া গেল, আর দুটো বোঝা গেছে। এরপরে আমার যদি আমি এখানে ভোল্টেজটা পেয়ে যাই, ধরো এখানে ভোল্টেজটা আমি পেয়ে গেলাম, আর এখানে ভোল্টেজটা পেয়ে গেলাম, ঠিক আছে। এখানে ভোল্টেজটা ধরো V2, আর এখানে ভোল্টেজটা ধরো V1, ঠিক আছে। V1 আর V2 পেয়ে গেলাম, V1 আর V2 পেয়ে গেলে আমরা এই দুটো ডিফারেন্স করে দিলে, V1 আর V2 মানে এই দুটোর মধ্যে যে ভোল্টেজটা পাওয়া যাবে, ধরো এই দুটোর মধ্যে যে ভোল্টেজটা V পাওয়া যাবে, সেই ভিটা কি হবে, সেই ভিটা এখানে যে ভোল্টেজটা ধরো V পাওয়া যাবে, এখানে ধরো ভিটা পাওয়া যাবে, সেই V ইকুয়াল টু V1 মাইনাস V2 হবে, ঠিক আছে। V1 মাইনাস V2 এটা কিভাবে হলো, এটা একটা কনফিউশন থাকতে পারে, তার জন্য আমি তোমাদেরকে KVL অ্যাপ্লাই করে দেখে দেবো, ঠিক আছে। আগে V1 আর V2 এর মানটা বার করে দেওয়া যাক। তাহলে V1 এর মানটা বার করতে হলে কি হবে, তাহলে আমাদের এখানে যদি আমরা V1 এর মান বার করতে যাই, আমরা যদি এখানে V1 এর মান বার করতে, V1 এর মান কি হবে, V1 এর মান 10 ভোল্ট, এখানে ব্যাটারি সোর্স হচ্ছে 10 ভোল্ট, 10 ভোল্ট মানে এই গোটা ব্রাঞ্চের মধ্যে 10 ভোল্ট অ্যাপ্লাই হচ্ছে, তো গোটা এর মধ্যে 10 ভোল্ট অ্যাপ্লাই হচ্ছে। তাহলে V1 হচ্ছে R2 এর অ্যাক্রস ভোল্টেজ, ঠিক আছে। এবারে ভোল্টেজ ডিভিশন করলে আমি V1টা পেয়ে যাবো, V1 R2 এর অ্যাক্রস ভোল্টেজ। তাহলে R2 এর অ্যাক্রস আমরা ভোল্টেজটা কিভাবে পাবো, R2 এর অ্যাক্রস ভোল্টেজ R2 ডিভাইড বাই R1 প্লাস R2, ভোল্টেজ ডিভাইডার রুল, টোটাল ভোল্টেজ 10, ঠিক আছে। R2 কত, R1 আর 10, কি হবে R/2R ইন্টু 10, ঠিক আছে। এটা পেলাম 5 ভোল্ট পেয়ে গেলাম, V1টা আমরা 5 ভোল্ট পেয়ে গেলাম, ঠিক আছে। এবার আমরা V2টা বার করবো, V2 একই ব্যাপার, এখানে যদি গোটা ব্রাঞ্চের অ্যাক্রসে 10 ভোল্ট অ্যাপ্লাই হয়, মানে ভোল্টেজ সোর্স যদি 10 ভোল্ট হয়, তাহলে আমরা কি এই ব্রাঞ্চের অ্যাক্রসেও ভোল্টেজ পাবো 10 ভোল্ট, ঠিক আছে। এখানে আমরা V2টা বার করবো, V2টা কি, V2টা হচ্ছে R3 এর অ্যাক্রসে যে ভোল্টেজ,
তাহলে এটা কিভাবে পাবো আমরা? তাহলে এখানে V2 এই V2টা কিভাবে পাবো? V2 হচ্ছে আমরা ভোল্টেজ ডিভিশন যদি রুল লাগাই তাহলে 10 প্লাস R3 প্লাস R4, মানে R3 এর অ্যাক্রস ভোল্টেজ হচ্ছে V2, R3 এর অ্যাক্রস ভোল্টেজ V2। তাহলে 10 R3 কত? R3 কত? 1.1 R, ঠিক আছে। R3 হচ্ছে 1.1 R প্লাস R, তাহলে কি হচ্ছে 10 ইন্টু 1.1 ইন্টু 2.1, আরে কেটে গেল, ঠিক আছে। তো এটা আমার ক্যালকুলেশন করে কি দাঁড়াবে? 5.238 ভোল্ট, ঠিক আছে। ক্যালকুলেশন করে আমার এটা দাঁড়াবে 5.238। এরপরে যদি আমি এই ব্রাঞ্চটার মধ্যে যদি আমি এই ব্রাঞ্চটার মধ্যে কেভিএল লাগিয়ে দিই, বোঝা গেল কোন ব্রাঞ্চের মধ্যে? যদি এই ব্রাঞ্চের মধ্যে যদি আমরা কেভিএল লাগিয়ে দিই, এই ব্রাঞ্চের মধ্যে যদি আমি কেভিএল লাগিয়ে দিই, এই ব্রাঞ্চের মধ্যে যদি আমি কেভিএল লাগিয়ে দিই, তাহলে কি হবে? কেভিএল এট অ্যাপ্লাইং কেভিএল, এরপরে কি হবে? অ্যাপ্লাইং যদি কেভিএল লাগিয়ে দিই, অ্যাপ্লাইং কেভিএল কোন ব্রাঞ্চে? আমার নাম দিলাম, ধরো এটা এ নাম দিলাম, বি নাম দিলাম, সি নাম দিলাম, এটা ডি নাম দিলাম, ঠিক আছে। অ্যাপ্লাইং কেভিএল এট এবিসিডি কি হবে? V1 এখানে V1 মাইনাস প্লাস মাইনাস V1 মাইনাস, এখানে যদি আমরা কেভিএল লাগিয়ে দিই তাহলে কি হবে? V1 মাইনাস ভি মাইনাস V1 মাইনাস ভি মাইনাস প্লাস মাইনাস মাইনাস V1 মানে মাইনাস V2 ইকুয়াল টু 0। তাহলে এখানে আমার কি পাওয়া গেল? V ইকুয়াল টু V1 মাইনাস V2, ঠিক আছে। V1 এর মানটা কত? 5 আর V2 মানটা 5.238, তাহলে অ্যান্সার কত হবে? মাইনাস 2.238, অপশন মাইনাস অপশন সি কারেক্ট আনসার, ঠিক আছে। বোঝা গেল আশা করি। তো আমার এই কোশ্চেনটা সিম্পল কোশ্চেন, কারণ একবার V1টা বার করলাম, V2টা বার করলাম, আর যদি আমরা কেভিএল অ্যাপ্লাই করি এই ব্রাঞ্চটার মধ্যে, এবিসিডির মধ্যে, তাহলে আমরা পেয়ে যাবো V ইকুয়াল টু V1 মাইনাস V2, ঠিক আছে। তাছাড়া আরেকটা ব্যাপার আছে, ধরো এগুলো তো সিঙ্গেল নোডে আছে, তো এই সিঙ্গেল নোডের মনে করো গ্রাউন্ডেড, ঠিক আছে। তাহলে এখান থেকে এতটার ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট, এখান থেকে এতটা ভোল্টেজ হচ্ছে 5.238, তাহলে এই দুটোর মধ্যে যে ভোল্টেজটা সেটা অবশ্যই তাদের ডিফারেন্স হবে, V1 মাইনাস V2 হবে, ওকে। আর ইন্টারনাল রেজিস্ট্যান্স ভোল্টমিটার ইন্টারনাল রেজিস্ট্যান্স ইনফিনিটি হওয়ার জন্য আমরা এখানে যে ভোল্টমিটার ছিল সেই ভোল্টমিটারকে ওপেন করে দেবো। নেটওয়ার্কের ক্ষেত্রে কিন্তু আমরা ভোল্টমিটারকে ওপেন করব এবং যেটা আমাদের অ্যামিটার আছে সেই অ্যামিটারকে শর্ট করে দেবো, ঠিক আছে। বোঝা গেল? এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটা এসএসসি যেইতে একবার এসেছিল। এরপরে কোশ্চেনটা কি বলা আছে? কোশ্চেনটা বলা আছে একটা 10 ওহম এর 10 ওহম 1 ওহম রেজিস্টার এন্ড 800 ওহম and 2 ohm resistor are connected in series. The maximum DC voltage can be applied continuously to the series circuit without exceeding power limit of the series resistor. মানে বুঝা গেছে? মানে R1 এটার ভ্যালু হচ্ছে 10 ওহম আর এটার ওয়াটেজ হচ্ছে 1 ওয়াটেজ। আরেকটা রেজিস্টর এটা হচ্ছে 800 ওহম, ওয়াটেজ হচ্ছে 2 ওয়াট। এই দুটো রেজিস্টরকে আমার সিরিজে কানেকশন করা আছে। এরপর বলা আছে কত ডিসি ভোল্টেজ আমরা এখানে ভোল্টেজ কত অ্যাপ্লাই করতে পারবো যাতে আমার এর একটা R1 এর তো একটা নির্দিষ্ট পাওয়ার লিমিট আছে আর R2 এরও পাওয়ার লিমিট আছে। এরপরে কত ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে যাতে এই R1 এর পাওয়ার লিমিটটা এক্সিড করে না যায়, R1 বা R2 এর পাওয়ার লিমিট এক্সিড মানে কোনো রেজিস্টরের পাওয়ার লিমিট এক্সিড না করে যায়, বোঝা গেল? মানে ধরো এখানে আমি একটা এর পাওয়ার লিমিটটা 1 ওয়াটের চেয়ে এক্সিড করে গেল, 1 ওয়াটের চেয়ে এক্সিড করলে কি হবে? R1টা জ্বলে যাবে। এবার R2 এমন ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, দেখা গেলো R2 এরও ভোল্টেজ পাওয়ার লিমিট এক্সিড করে, মানে 2 ওয়াটের এক্সিড করে গেল, তখন কি হবে? R2 জ্বলে যাবে।
এরপরে কোশ্চেনটা সেটাই, কত আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করব, সে ভি এর মানটা কত, সেই মানটা মানে এমনভাবে অ্যাপ্লাই করব দুটো রেজিস্ট্যান্সের কোনোটার পার লিমিট এক্সিড করবে না, সেটাই বলেছি। এ 100 ওহম অ্যান্ড 1 ওয়াট রেজিস্টার অ্যান্ড 800 ওহম অ্যান্ড 2 ওয়াট রেজিস্টার আর কানেক্টেড ইন সিরিজ, দ্য ম্যাক্সিমাম ডিসি ভোল্টেজ মানে কত ভোল্টেজ অ্যাপ্লাই করবে দ্যাট ক্যান বি অ্যাপ্লাইড কন্টিনিউয়াসলি টু দ্য সিরিজ সার্কিট উইদাউট এক্সিডিং দ্য পাওয়ার লিমিট অফ এনি সিরিজ, মানে কোনো সিরিজ রেজিস্টরে পাওয়ার লিমিটে এক্সিড না করে কত ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, এখানে আর ওয়ান এর কি বলেছে, এখানে আর ওয়ান এর ভ্যালু কি বলেছে 100 ওহম আর 1 ওয়াট। ঠিক আছে, তাহলে এই আর ওয়ান এর মধ্যে কত কারেন্ট যেতে পারে সেটা আমি যদি ক্যালকুলেট করি তাহলে কি হবে, রুট ওভার অফ কারেন্ট আই ইকুয়াল টু রুট ওভার অফ পি বাই আর। ঠিক আছে, এটা তো জানো, কারণ পি ইকুয়াল টু আই স্কোয়ার আর, তাহলে আই ইকুয়াল টু পি বাই আর, রুট ওভার অফ পি বাই আর। তাহলে এখানে পি কত বলা আছে 1, আর কত বলা আছে 100, তাহলে এটা হচ্ছে 1/10 মানে 0.1। ঠিক আছে, তাহলে আর টুর যেটা বলা আছে, আর টুর ভ্যালুটা কি বলা আছে 800 ওহম এবং 2 ওয়াট। তাহলে আমাদের আর টুর মধ্যে যে কারেন্টটা যেতে পারে আই আর টু, সেটা যদি ক্যালকুলেট করি তাহলে কি রুট ওভার পি বাই আর, তাহলে রুট ওভার 2/800 1/20, 1/20টা কত, এটার ভ্যালুটা 0.05। ঠিক আছে, এরপরে আর ওয়ান আর আর টু কি বলা আছে সিরিজে কানেকশন করা আছে, আর ওয়ান আর টু সিরিজে কানেকশন করা। এরপরে তুমি ভাবো এটা 0.1 অ্যাম্পিয়ার কারেন্ট সহ্য করতে পারে আর এটা 0.05 অ্যাম্পিয়ার কারেন্ট সহ্য করতে পারে। এরপরে যদি আমরা এখানে ধরো এর যে কারেন্টটা 0.1 অ্যাম্পিয়ারই কারেন্ট অ্যাপ্লাই করে দিলাম, তাহলে কি হবে, এটা তো সহ্য করে নেবে, এটা তো সহ্য করে নেবে, কিন্তু এটা কি হবে সহ্য করতে পারবে না, এটা সহ্য করতে পারবে না। এরপরে যদি আমি মনে করো 0.05 কারেন্ট অ্যাপ্লাই করলাম, তাহলে কি হবে 0.05 অ্যাপ্লাই, এটাও সহ্য করতে পারবে, এটাও সহ্য করতে পারবে, বুঝা গেল। এটাও সহ্য করতে 0.05 যে দিই তাহলে এটা তো সহ্য করতে পারবে আর এটাও সহ্য করতে পারবে। তাহলে আমাদের এখানে কারেন্ট কত হবে, কারেন্ট কত অ্যাপ্লাই করতে পারবো 0.05। বুঝতে পারলাম, বোঝা গেল 0.05 কেন হলো, কারণ 0.1 এর ম্যাক্সিমাম কারেন্ট লিমিট হচ্ছে 0.1 আর এখানে 0.5। এরপরে যদি আমরা এখানে 0.1 যদি অ্যাপ্লাই করি তাহলে কি হবে, এটা এই রেজিস্টার তো সহ্য করে নেবে, কিন্তু এই রেজিস্টার কি সহ্য করতে পারবে যার কারেন্ট লিমিট হচ্ছে 0.05, মানে মানে এর হাফ। এখানে সেই 0.1 অ্যাপ্লাই করলে এই রেজিস্টারটা জ্বলে যাবে, এই রেজিস্টার সহ্য করতে পারবে না। কিন্তু আমরা এখানে 0.05 যদি অ্যাপ্লাই করি তাহলে কি হয়, এই রেজিস্টারটা সহ্য করতে তো পারবে আর এই রেজিস্টারটা যেহেতু কারেন্ট 0.05, তাই এই রেজিস্টারটা কারেন্ট সহ্য করতে পারবে। তো আমার কারেন্টটা হবে কি আই ইকুয়াল টু 0.05। বোঝা গেল, আশা করি এই কনসেপ্টটা সবার গাড়ি বোঝা গেল। তাহলে আই হচ্ছে 0.05 আর এখানে কি বলা আছে, আর 0.05 বলা আছে, আর এখানে আমার এখানে ভোল্টেজটা বার করতে বলেছে। ঠিক আছে, ভোল্টেজটা আমরা কিভাবে বার করবো, আইটা আমরা পেয়ে গেলাম। এবার ভি ইকুয়াল টু আর ওয়ান ইন্টু 0.05 প্লাস আর টু ইকুয়াল টু 0.05 যদি করি তাহলে আমরা পেয়ে যাব আর টু ইন্টু 0.05 যদি করি তাহলে আমরা পেয়ে যাব। তাহলে কি হচ্ছে ভি ইকুয়াল টু আর ওয়ান ইন্টু 0.05 প্লাস আর টু ইন্টু 0.05। আর ওয়ান মান কত, আর ওয়ান 100 ইন্টু 1/20, এটা আর টুর মধ্যে 800 ইন্টু 1/20, তাহলে এটা কত হচ্ছে 5, এটা কত হচ্ছে 40, তো এটা 40, তাহলে কত হচ্ছে 25 ভোল্ট, মানে ম্যাক্সিমাম ভোল্টেজ 25 ভোল্ট যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কি হবে, কোনো রেজিস্টারে পাওয়ার লিমিট এক্সিড করবে না। অতএব অ্যান্সার হবে অপশন নাম্বার সি। ঠিক আছে, বোঝা গেল। এই কোশ্চেনে কি প্রথমে আর ওয়ানের মধ্যে যে কারেন্টটা 0.01 বার করলাম আর টুর মধ্যে যে কারেন্টটা 0.05 বার করলাম, সেই দুটো কারেন্টের মধ্যে কোন কারেন্টটা যেটা কম সেই কারেন্টটা দুটো সিরিজ, যেহেতু আমাদের সিরিজ যে কারেন্টটা কম সেই কারেন্টটা আমরা ফ্লো করাবো, কারণ বেশিটা ফ্লো করালে কি হবে, যে রেজিস্টর বেশি কারেন্ট সহ্য করতে পারে সেটা তো ঠিক থাকবে, কিন্তু যে রেজিস্টর কম কারেন্ট সহ্য করতে পারে সেটা জ্বলে যাবে। ঠিক আছে, তাহলে আমরা যেটা কম ভ্যালু কারেন্ট সেটা আমরা ফ্লো করাবো, সেই ফ্লো করার ফলে আমরা টোটাল ভোল্টেজটা
ভি ইকুয়াল টু আই আর করে আমরা ক্যালকুলেট করে নেব। পেলাম এখানে টোটাল ভি এর মানটা পেলাম 45। অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার। বোঝা গেল এই কোশ্চেনটা আসলে বোঝা গেল। এরপরে একটা কোশ্চেন আসে সব পরীক্ষাতেই। এই কোশ্চেন একটু কনসেপচুয়াল কোশ্চেন, ঠিক আছে। দেখো একটা সার্কিট দেওয়া আছে, এটা 2 ওহম একটা সার্কিট দেওয়া আছে, এখানে একটা ভোল্টেজ সোর্স দেওয়া আছে, ঠিক আছে। এই ব্রাঞ্চ দেওয়া আছে, এখানে আবার একটা ব্রাঞ্চ আছে, ঠিক আছে। এই ব্রাঞ্চের রেজিস্ট্যান্স দেওয়া আছে, এর মধ্যে একটা ভোল্টেজ সোর্স দেওয়া আছে, ঠিক আছে। তো জানতে চেয়েছে এর মধ্যে একটা ভোল্টেজ সোর্স দেওয়া আছে, এই 2 ওহমের মধ্যে কারেন্ট কত ফ্লো করবে, এটাকে দেওয়া আছে আই। এই 2 ওহমের মধ্যে এটা ভ্যালুটা হচ্ছে 2 ওহম, এই 2 ওহমের মধ্যে কত কারেন্ট ফ্লো করবে। এখানে ভ্যালু দেওয়া আছে 2 ওহম দেওয়া আছে, এর ভ্যালু 2 ওহম দেওয়া আছে, এটা 20 ভোল্ট দেওয়া আছে, এটা 2 ওহম, এটা 2 ওহম, 2 ওহম, আর এটাও 20 ভোল্ট দেওয়া আছে, ঠিক আছে। তাহলে বলা আছে এই ব্রাঞ্চের 2 ওহম ব্রাঞ্চের মধ্যে কত কারেন্ট, এখানে কত কারেন্ট ফ্লো করবে। কনসিডার দ্য নেটওয়ার্ক শোন ইন দ্য ফিগার। এই নেটওয়ার্কটা দেওয়া আছে, দ্য কারেন্ট আই ইজ গিভেন বাই, আইটা কত হবে সেটা ক্যালকুলেট করতে হবে। এবারে দেখা যাক কারেন্ট এখান থেকে ফ্লো করলো, ঠিক আছে। এই ফ্লো করার পরে এই নোডে এসে কারেন্ট যদি এদিকে যায় তো কি হবে, আর রিটার্ন করার কোন দিকে রিটার্ন করবে, রিটার্ন কোনো পাথ নেই, তাহলে কারেন্টটা পুরো কারেন্টটা এদিকেই ফ্লো করে যাবে, ঠিক আছে। কোনো রিটার্ন পাথ নেই, মানে কারেন্ট এই নোডে আসার পর কোনো রিটার্ন পাথ না পেয়ে পুরো কারেন্টটা এদিকে ফ্লো করবে, ঠিক আছে। তেমনি এই নোডের ক্ষেত্রেও, মানে এই লুপের ক্ষেত্রেও কারেন্টটা এদিক থেকে শুরু করবে, তারপরে এই নোডে যাবার পর কোনো রিটার্ন পাথ নেই, তো সম্পূর্ণ কারেন্টটা কি হবে, এদিকে ফ্লো করা যায়। এই এর মধ্যে কোনো কারেন্টই যাবে না। বোঝা গেল কনসেপ্টটা। এই রেজিস্ট্যান্সের মধ্যে কোনো কারেন্টই যাবে না, তা আই ইকুয়াল টু 0 হবে, কারণ এই 2 ওহমের মধ্যে কোনো কারেন্টই যাবে না। বোঝা গেল 2 ওহমের মধ্যে কেন কারেন্ট যাবে না, কারণ কারেন্টটা যদি এখান থেকে শুরু করার পর এখানে আসার পর, এই নোডে আসার পর কারেন্টটা যে এইদিকে যাবে তার ঠিক আছে গেল, কিন্তু তার তো রিটার্ন পাথ পেতে হবে, রিটার্ন পাথ না পাওয়ার জন্য সে আবার কি হবে, পুরো কারেন্টটা এদিকে ফ্লো হবে। তেমনি এর ক্ষেত্রেও তাই, কারেন্টটা গেল এই নোডে যাওয়ার পর এদিকে যে যাবে তার তো কোনো রিটার্ন পাথ নেই, যেতে পারবে, ঠিক আছে, কিন্তু তাকে তো ফিরে আসতে হবে, তার কোনো রিটার্ন পাথ নেই, রিটার্ন পাথ না পাওয়ার জন্য পুরো কারেন্টটা কি হবে, এদিকে ফ্লো করবে। 2 ওহম রেজিস্টরের মধ্যে কোনো কারেন্টই যাবে না। বোঝা গেল, কারেন্ট 2 ওহমের মধ্যে কারেন্টটা আই ইকুয়াল টু 0 হবে। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এটা কনসেপচুয়াল কোশ্চেন, এটা একবার এসেছিল তোমার পিএসসি যেইতে একবার এসেছিল আমার যত মনে পড়ছে, ঠিক আছে। এরপরে সেম কনসেপ্টের উপরে এই কোশ্চেনটা, এখানে কি বলা আছে, যেখানে 2 ওহম রেজিস্টর আছে, 1 ওহম রেজিস্টর আছে, এখানে যে একটা কারেন্ট সোর্স দেওয়া আছে যার ভ্যালু 2 ভিএক্স, আর যেটা ভিএক্স হচ্ছে 6 ওহমের অ্যাক্রস যে ভোল্টেজ হচ্ছে 6 ভিএক্স। তাহলে আমাদের নির্ণয় করতে হবে ভিএবিটা নির্ণয় করতে হবে, আর যে ভিওয়াই এখানে বলছে, এখানে দেখো কনসিডার দ্য সার্কিট শোন ইন দ্য ফিগার, দ্য ভোল্টেজ ভিএবি এন্ড ভিওয়াই আর রেসপেক্টিভলি, মানে এটা ভিএবি আর এটা হচ্ছে ভিওয়াই, এটা ভিওয়াই আর এটা ভিএক্স, ঠিক আছে। তো এখানে ভিওয়াই ভিএক্স আর ভিএবি, তার মধ্যে ভিএবি আর ভিওয়াই এই তিনটে ক্যালকুলেশন করলেই আমার এই কোশ্চেনটা সলভ হয়ে যাবে। এখানে কি বলছে, এখানে কোশ্চেনটা মেন হচ্ছে আমার এখানে ইন দ্য সার্কিট শোন ইন দ্য ফিগার দ্য ভোল্টেজ ভিএবি আর ভিওয়াইটা রেসপেক্টিভলি, ভিওয়াইটা জানতে চাইছে, ভিএবি আর ভিওয়াইটা জানতে চাইছে, ঠিক আছে। এই সার্কিটের মধ্যে ভিএবি আর ভিওয়াইটা জানতে চাইছে, ঠিক আছে। এই সার্কিটের মধ্যে ভিএবি আর ভিওয়াইটা আমার জানতে বলেছে। সার্কিটটা হচ্ছে এইটা, ঠিক আছে। এখানে এটা 2 ওহম রেজিস্ট্যান্স, এটা 2 ওহম রেজিস্ট্যান্স, এটা 2 ওহম, ঠিক আছে। ভিএবি আর ভিওয়াইটা, ভিওয়াই হচ্ছে এইটা, এখানে ভিএবি আর ভিওয়াই জানতে চাইছে, ঠিক আছে। এটা ক্যালকুলেশন করার জন্য আমার কি করতে হবে, প্রথমে ভিএক্স এর মানটা বার করতে হবে। ভিএক্স এর মানটা বার করি তো এই কারেন্ট সোর্সের মানটা পাবো, তাহলে ভিএক্স এর মানটা ক্যালকুলেশন করা যাক। ভিএক্স এর মানটা ক্যালকুলেশন করতে হলে কি, এখানে ধরি কারেন্ট ফ্লো হচ্ছে, আই ফ্লো হচ্ছে, ঠিক আছে, কারেন্ট আই ফ্লো হচ্ছে, আর এখানে 6 ওহমের অ্যাক্রস ভোল্টেজ ভিএক্স দেওয়া আছে, তাহলে ভিএক্সটা আমরা কিভাবে পাবো,
আমাদের ভোল্টেজ ডিভাইডার রুল হিসাবে পেয়ে যাই ভিএক্সটা। তার আগে একটা কনসেপ্ট আলোচনা করা যায়। এই আগের কোশ্চেনে আমরা কি বললাম, এই এই ব্রাঞ্চে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না, কারণ এটা পুরো জিরো হবে। কারণ কি, পুরো কারেন্টটা এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে ফ্লো হয়ে যাবে, পুরো কারেন্টটাই আমার এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে ফ্লো হয়ে যাবে। এখানে এই ব্রাঞ্চের মধ্যে কোনো কারেন্টই আসবে না, কারণ কোনো রিটার্ন পাথ নেই, তার জন্য এই ব্রাঞ্চের মধ্যে কোনো কারেন্টই যাবে না। তাহলে আমাদের এখানে ভিএক্সটা বোঝা গেল, কোনো এই ব্রাঞ্চের মধ্যে কোনো কারেন্টই যাবে না। কোনো কারেন্ট না গেলে কি হবে, আমরা এখানে ভিএক্সটা যেটা ক্যালকুলেট, ভিএক্সটা মানে এটা একটা পুরো সিরিজ সার্কিটের মতো কাজ করবে, যার সিরিজে হচ্ছে 2V আর 2 ওহম আর 6 ওহম, তার অ্যাক্রস ভোল্টেজ হচ্ছে 8 ভোল্ট। বোঝা গেল? তাহলে এটা আমরা ভোল্টেজ ডিপেন্ডেন্ট রুল হিসাবে আমি ভিএক্সটা মানটা বার করতে পারি। ভিএক্স এর মানটা কি হবে, 8 ইন্টু 6/2 + 6। ঠিক আছে, বোঝা গেল? তাহলে 8 ইন্টু 6/8, 6 ভোল্ট। এই ভিএক্সটা আমরা 6 ভোল্ট পেয়ে গেলাম। তাহলে এই কারেন্ট সোর্সের কি, কারেন্ট সোর্সের মানটা 2Vx, 2 ইন্টু 6, তাহলে 2 ইন্টু, তাহলে এই মানটা কি হবে 12 অ্যাম্পিয়ার। এই কারেন্টটা পেলো 12 অ্যাম্পিয়ার কারেন্ট পেয়ে গেল। এরপরে ভিওয়াইটা আমরা কিভাবে বার করবো, ভিওয়াইটা বার করতে কি বলে, অ্যাপ্লাইং কেভিএল অ্যাট, এই লুপটার মধ্যে আমরা যদি কেভিএল লাগিয়ে দিই, তাহলে এই লুপটার মধ্যে যদি কেভিএল লাগিয়ে দিই, ধরো এই লুপটার আমি নাম দিলাম PQRS, PQRS এর মধ্যে যদি আমি কেভিএল লাগিয়ে দিই, তাহলে আমরা সেখান থেকে ভিওয়াই এর মানটা বার করবো, কেভিএল অ্যাট PQRS। তাহলে কি, কেভিএল অ্যাট PQRS এ যদি লাগিয়ে দিই, তাহলে কি হবে, ভিওয়াই মাইনাস 2 ইন্টু যে কারেন্টটা 12 মাইনাস 1 ইন্টু যে কারেন্টটা সমান 0। তাহলে ভিওয়াই মাইনাস 24 মাইনাস 12 ইকুয়াল টু 0। তাহলে ভিওয়াইটা কি হলো, ভিওয়াইটা হলো 24 মাইনাস 12, ভিওয়াইটা 36 পেলাম, ভিওয়াইটা আমি 36 পেলাম। ঠিক আছে, এরপরে ভিওয়াইটা আমরা কি জানি, এই ভিএক্স এর মানটা 6 ভোল্ট, তার মানে এইখানে এই পয়েন্টে 6 ভোল্ট, 6, আর এটা যেহেতু আমি এখানে ভিওয়াইটা পেয়ে গেলাম 36, তাই এই পয়েন্টের যে ভোল্ট এটা 36 বোঝা গেল। এরপরে আমার ভিএবি টু ভিএ মাইনাস ভিবি, আমরা এখানে ভিএটা তো পেয়ে গেছি, ভিএটা 6, ঠিক আছে, ভিএটা 6, আর ভিবিটা কত, ভিবিটা এখানে আমরা পেয়ে গেলাম ভিওয়াই এর মানটা এখানে 36, ঠিক আছে 36, তাহলে কি হবে -30। কারেক্ট অ্যান্সার ভিএ। তাহলে এখানে কি পেলাম আমরা, ভিওয়াই সমান 36 আর ভিএবিটা হচ্ছে -30। ঠিক আছে, ভিওয়াই 36 আর ভিএবিটা -30। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে -30 + 36। ঠিক আছে, -30 + 36 কারেক্ট অ্যান্সার। বোঝা গেল আশা করি কোশ্চেনটা। এরপরে কি বলা আছে পরে কোশ্চেন, এ নেটওয়ার্ক কন্টেন এ লিনিয়ার রেজিস্টর এন্ড আইডিয়াল ভোল্টেজ সোর্স, ইফ দ্য ভ্যালু অফ রেজিস্টর আর ডাবলড দ্য ভোল্টেজ অ্যাক্রস ইজ রেজিস্টর ইজ। মানে কি বলা আছে, ধরো এখানে একটা রেজিস্টর, এই দুটো রেজিস্টর কানেক্ট করা আছে একটা আইডিয়াল ভোল্টেজ সোর্সের অ্যাক্রসে। ঠিক আছে, আইডিয়াল ভোল্টেজ সোর্সের অ্যাক্রসে এই দুটো রেজিস্টর কানেকশন করা আছে। এবার কি বলেছে, হঠাৎ করে মনে করো এটা 2 ওহম রেজিস্টর, 2 ওহম রেজিস্টর কানেক্ট করা আছে। এবারে বলেছে রেজিস্টরের ভ্যালুগুলো যদি ডবল করা যায়, মানে 2 ওহমকে যদি 4 ওহম করা যায়, তাহলে কি হবে, তাহলে এই ভোল্টেজ অ্যাক্রস ইজ রেজিস্টর কি হবে, মানে ধরো এখানে 10 ভোল্ট আছে, ঠিক আছে, এখানে 10 ভোল্ট আছে, তাহলে এর অ্যাক্রসে এটা R1 অ্যাক্রসে ভি ভোল্টেজটা কত, আর R2 অ্যাক্রসে ভোল্টেজটা কত, VR1 হচ্ছে ভোল্টেজ ডিভাইডার যদি লাগায়, তাহলে 2/4 × 10 মানে 5 ভোল্ট, আর VR2 যদি লাগায় কি হবে, এখানে একই কেস, 2/4 10 সমান 5 ভোল্ট। এরপরে কোশ্চেনটা বলা আছে দিয়ে, যে আমার যে রেজিস্টরগুলো কানেকশন আছে এই 2 ওহম আর এই 2 ওহম, এখানে যদি আমরা এটা ডবল করে দিই, এটাকে যদি আমরা ডবল করে দিই, ধরো আমরা এটা ডবল করে দিলাম, এটা 4 ওহম করে দিলাম, এটা 4 ওহম করে দিলাম, আর এটা মনে হয় 10 ভোল্টে আছে, তাহলে এটা R1 আর এটা R2, তাহলে যে আমার VR1 হবে
VR2 হবে ওগুলো কত হবে, এটাই হচ্ছে কোশ্চেন। বুঝে গেল? মানে a network contain linear resistor and a ideal voltage source if the value of all the resistor are doubled, মানে এখানে রেজিস্টরের ভ্যালুগুলো যদি ডাবল করে দেন, দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য ইজ রেজিস্টর হাফ হয়ে যাবে, ডবল হয়ে যাবে, ইনক্রিজ বাই 4 টাইম আর নট চেঞ্জ। কি হবে, কোনটা হবে? মানে যদি আমরা লিনিয়ার রেজিস্টরের ভ্যালুগুলো যদি ডবল করে দেওয়া হয় তাহলে ভোল্টেজ অ্যাক্রস ইজ রেজিস্টর কি হবে, সেটাই আমার কোশ্চেন। মানে এখানে আমি এক্সাম্পল হিসাবে একটা দিয়েছি, যেখানে ধরো 2 ওহম করে কানেক্ট আছে, ঠিক আছে, দুটো রেজিস্টর কানেক্ট আছে, 10 ভোল্ট ভোল্টেজের অ্যাক্রসে, তাহলে কি হবে, VR1টা 5 ভোল্ট, VR2টা 5 ভোল্ট। এরপরে যদি আমি ভ্যালুগুলো যদি ডবল করে দিই, এটা 4 ওহম করে দিই, এটা 4 ওহম করে দিই, তাহলে VR1টা কি হবে, VR2টা কি হবে, সেটা হচ্ছে কোশ্চেন। তাহলে VR1টা কি হবে, ভোল্টেজ ডিভিশন প্লাস 4 ইন্টু 10 সমান 5 ভোল্ট। VR2টা কি হবে, একই 4 ইন্টু 4 প্লাস 4 ইন্টু 10 সমান 5 ভোল্ট। একই মানে ভোল্টেজে কোনো চেঞ্জ হবে না, নট চেঞ্জ ইন ভোল্টেজ। বোঝা গেল? নট চেঞ্জ মানে নট চেঞ্জ, এটা অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, মানে কোনো চেঞ্জই হবে না। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এরপরে পরের কোশ্চেন, এ 3 হেনরি ইন্ডাক্টর হ্যাজ এ 200 টার্ন 2000 টার্ন, মানে এখানে যে আমাদের টার্ন বলা আছে N1 টার্ন 2000 টার্ন এবং L1 বলা আছে 3 হেনরি, ঠিক আছে। 2000 টার্ন আছে এবং এন ইন্ডাক্টর 3 ওহম ইন্ডাক্টর 3 হেনরি ইন্ডাক্টর and has a 2000 টার্ন, how many turns must be added to increase the inductance value 5 হেনরি, মানে 5 হেনরি করার জন্য 5 হেনরি ইনটু, তাহলে 5 হেনরি করার জন্য ইনটুটা কত করতে হবে, এটা হচ্ছে এখানে কোশ্চেন। বোঝা গেল? N1টা 2000 দেওয়া আছে এবং L1টা 3 হেনরি দেওয়া আছে, তাহলে সেটাকে যদি L2 মানে ইন্ডাকট্যান্সের ভ্যালুটা 5 হেনরি করা হয়, আর তাহলে কত টার্ন অ্যাড করতে হবে, হাউ মেনি টার্ন মাস্ট বি অ্যাডেড, মানে কত টার্ন অ্যাড করতে হবে, তাহলে আমরা কি জানি, L সমান n স্কোয়ার বাই এস, L সমান n স্কোয়ার বাই এস আমরা জানি, তাহলে L প্রপোর্শনাল টু কি হবে, n স্কোয়ার, তাহলে L1 বাই L2 ইকুয়াল টু N1 বাই N2 তার হোল স্কোয়ার হবে, এটা হবে। L1 এর ভ্যালুটা কি বলে 2000, এটা বলছে 5000, তাহলে এটা কি, সরি এখানে কি বলা আছে, L1 এর ভ্যালুটা হচ্ছে তোমার 3 আর এটা 5, ঠিক আছে, এটা 2000 তার স্কোয়ার, আর এটা কত, তাহলে N2টা কত হবে, 2000 স্কোয়ার 5/3, ঠিক আছে। এই ভ্যালুটা কত, তাহলে N2 কি হবে, N2 সমান 2000 √5/3, এটা কত 2582, এটা মানে ইনটু মানে পরবর্তী কত অ্যাড করতে হবে, তাহলে অ্যাড কত করতে হবে, ইনটু মাইনাস N1 করলে আমরা পেয়ে যাবো কত অ্যাড করতে হবে, 2582 মাইনাস 2000, তাহলে 582 টার্ন অ্যাড করতে হবে, এত টার্ন অ্যাড করতে হবে, তাহলে কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার ডি কারেক্ট অ্যান্সার। অনেক কনফিউশন হয় 582 করে দেয়, ঠিক আছে, কিন্তু এখানে বুঝতে হবে যে কত টার্ন মাস্ট বি অ্যাডেড, এখানে কোশ্চেনটা হচ্ছে কত টার্ন অ্যাড করতে হবে, 582 টার্ন, ঠিক আছে, বোঝা গেল। এর পরের কোশ্চেনটা বলা আছে যে স্টার ডেল্টা কনভারসেশনের উপরে পরের কোশ্চেনটা দেওয়া আছে আর কি, ঠিক আছে। স্টার ডেল্টা কনভারসেশন আর কি পরের কোশ্চেন, মানে এখানে একটা স্টার দেওয়া আছে, এরপরে ধরো এটা স্টার ডেল্টা কনভারসেশন হচ্ছে, তার মানে এই স্টারের যে ইকুইভ্যালেন্ট সেই ইকুইভ্যালেন্ট ডেল্টাটা আমার এইভাবে হবে, ডেল্টা মানে এটা ধরো
এটা ধরো R1, এটা R2, এটা R3, ঠিক আছে। এটা ধরো RA, এটা RB, এটা RC। তাহলে কি স্টার ডেল্টা কনভার্সনের ফর্মুলাগুলো আশা করি সবাই জানো, এটাকে আর বলছি না আমি, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে যে মনে করো R1 এর ভ্যালুটা 1 ওহম, R2 ভ্যালুটা 1 ওহম, R3 ভ্যালুটা 1 ওহম, মানে প্রত্যেকের ভ্যালু 1 ওহম। তাহলে কি হবে, মানে সেটা স্টার থেকে ডেল্টা কনভার্ট করলে আর এর ভ্যালুটা কি হবে, এটা 3 ওহম হয়ে যাবে, মানে 3 গুণ হয়ে যাবে, এটা RC 3 ওহম হয়ে যাবে, 3 ওহম হয়ে যাবে, ঠিক আছে। এটা বোঝা গেল। মানে মোটামুটি ভাবে এখানে যদি আর বা এল, আর আর এল এর ক্ষেত্রে সমান হয়, আর স্টার থেকে ডেল্টা যেতে হলে, আর ডেল্টা থেকে স্টারে যেতে হলে আর বা এল এর ক্ষেত্রে, আর বা এল এর ক্ষেত্রে কি হয়, আর বা এল এর ক্ষেত্রে কি হয়, ইনটু স্টার বা ডেল এর ক্ষেত্রে এটা ইনটু 3 গুণ করতে হয়, যে রেজিস্ট্যান্সের ভ্যালুটা এটা, এটাকে করতে হয় 1/3, বুঝা গেল। আর ক্যাপাসিটরের ক্ষেত্রে কি করতে হয়, এটা 1/3 করতে হয়, আর এটা 3 করতে হয়, বুঝা গেল। ক্যাপাসিটরের ক্ষেত্রে মানে স্টার থেকে ডেল্টা, অ্যাকচুয়ালি স্টার থেকে ডেল্টায় যেতে হলে আর বাই এল এর ক্ষেত্রে আমার রেজিস্ট্যান্স বাড়ে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বাড়ে, আর ডেল্টা থেকে স্টারের ক্ষেত্রে আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কমে, ঠিক আছে। ক্যাপাসিটরের ক্ষেত্রে ভ্যালুটা কমে, আর স্টার থেকে ডেল্টা থেকে স্টারে যেতে হলে বাড়ে। এগুলো আমার মানে মোটামুটি স্টার প্রত্যেকের ভ্যালু যদি সেম হয়, প্রত্যেক রেজিস্ট্যান্সের স্টার ইকুইভ্যালেন্টের রেজিস্ট্যান্স যদি সেম হয়, তাহলে আমার যে স্টার থেকে ডেল্টা যেতে হলে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পাবে তার ভ্যালুটা বলা হলো, ঠিক আছে। এরপরে এখানে R1 মানে কি বলেছে, এটা মোটামুটি R1, ঠিক আছে, এটা R2, R3, ঠিক আছে, এটা R1, এটা R2, এটা R3। এখানে জানতে চাইছে R1 এর ভ্যালুটা কত, R2 ভ্যালুটা কত, R3 ভ্যালুটা কত। R1 এর ভ্যালুটা কি হবে, R1 এর ভ্যালুটা কি হবে, R1 এর ভ্যালুটা কি হবে, R1 এর ভ্যালু বার করতে হলে কি করতে হয় আমাদেরকে, এই দুটো যে গুণগুলো, মানে এই যে রেজিস্টার গুলো আছে R1 এর করসপন্ডিং, মানে R1 এর নাইবার যে দুটো রেজিস্টার আছে সেই দুটো রেজিস্টার গুণ করতে হয়, মানে দুটো রেজিস্টার গুণ করলে কত হবে 75, আর এই সবগুলো যোগ করতে হয়, তার মানে 5 প্লাস 15 প্লাস 30, তাহলে 75/50, R1 এর ভ্যালুটা কত হলো 75/1.5, ঠিক আছে। তেমনি R2 এর ভ্যালুটা যদি আমি বার করতে চাই, তাহলে R2 এর ভ্যালুটা যদি আমি বার করতে চাই, R2 ভ্যালুটা কি হবে, R2 ভ্যালু যে নাইবারের যে দুটো রেজিস্ট্যান্স 5 ওহম আর 30 ওহম, মাল্টিপ্লাই 5 ইন্টু 30, ঠিক আছে। আর যে এর সঙ্গে টোটাল যে রেজিস্ট্যান্স তার যোগফল, 5 প্লাস 15 প্লাস 30, 5 প্লাস 15 প্লাস 30 মানে কত হবে 150/50 সমান 5 ওহম, ঠিক আছে। আবার যদি R3 বার করতে চাই তাহলে কি হবে, R3 এর যে নাইবার যে রেজিস্ট্যান্স 15 ইন্টু 30, 15 ইন্টু 30 ডিভাইডেড বাই এর যে সবগুলো যোগফল 5 প্লাস 15 প্লাস 30, 450 প্লাস এটা কত 50, তোমার 9 ওহম। তাহলে কি হলো, R1টা হচ্ছে 1.5, R2টা হচ্ছে 5, R3টা হচ্ছে 9 ওহম। এই অপশন, এটা অ্যাকচুয়ালি স্টার ডেল্টা কনভার্সন অঙ্ক, এটা দেখি বোঝা গেল স্টার ডেল্টার ফর্মুলা তোমরা জানো, যেটা নতুন করে কিছু বলছি না। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা 3 ওহম, 150/50 3 ওহম, আর এটাও 3, ঠিক আছে। তাহলে কারেক্ট অ্যান্সার কি হচ্ছে 3, 9, 1.5, 3, 9,
1.5, 3 এবং 9, 1.5, 3 এবং 9, কারেক্ট অ্যান্সার 1.539। ওকে, আশা করি সব কোশ্চেন সলভ করা হয়ে গেল। থ্যাংক ইউ।